সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের ভিএসও এক্সামের আমি প্রিপারেশান করাচ্ছি, যেখানে আগের ক্লাসে আমরা দেখো বায়োলজি পোর্শানে তোমাদের ভিএসও লেয়ার 1 অর্থাৎ প্রিভিয়াস ইয়ার 2025 সালের যে প্রশ্ন ছিল সেটা আমি কমপ্লিট করিয়েছি তোমাদের। তো আজকের ক্লাসে বায়োলজির প্রিভিয়াস ইয়ার 2024 সাল সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করাবো। দেখো এক একটা করে আমরা প্রিভিয়াস ইয়ার আগে করে নিই, ঠিক আছে? যেমন বায়োলজি যখন করাচ্ছি তোমাদের বায়োলজির প্রিভিয়াস ইয়ার 2025 করালাম, 24 করালাম, এরপরে 23 করাবো, 22 করাবো, এভাবে করে প্রিভিয়াস ইয়ারটা আগে কমপ্লিট করিয়ে নেব। তারপরে তোমাদের আরও এক্সট্রা অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সলভ করাবো, ঠিক আছে? তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো এবং তার সাথে নিজেরাও কিন্তু অ্যান্সার করার চেষ্টা করো। আর প্র্যাকটিস আশা করি তোমরা ভালো করে করছো, সেটা কিন্তু চালিয়ে যাও, ঠিক আছে? চলো। আচ্ছা, দেখো বায়োলজি পোর্শনে তোমরা জানো যে লেয়ার 1 এবং লেয়ার 2 দুটোই কিন্তু এমসিকিউ প্যাটার্ন হয়, ঠিক আছে? মানে তোমাদের যে লেয়ার 1 এবং লেয়ার 2 দুটোই কিন্তু এমসিকিউ হিসেবে আসবে, আর লেয়ার 3তে একটু লিখিত থাকবে, ঠিক আছে? তো লেয়ার 1 এবং লেয়ার 2 মোটামুটি সেম টাইপেরই, যদিও বা লেয়ার 1 থেকে লেয়ার 2 অনেকটাই ধরো ডিফিকাল্ট কোশ্চেন হবে, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের ফার্স্ট পরীক্ষার ক্ষেত্রে তোমাদের লেয়ার 1 এবং লেয়ার 2 দুটোর জন্যই কিন্তু পড়াশোনাগুলো করতে বলবো একসাথে, আর লেয়ার 3টা তোমরা পরে গিয়ে স্টাডি করবে, ঠিক আছে? তো তোমাদের টোটাল কিন্তু 50টা করে কোশ্চেন থাকে, 50-এ এক একটা 2 নাম্বার করে, 50 দুগুণে 100 নাম্বার, ঠিক আছে? তো বায়োলজি পোর্শনে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথমত বলছে যে 19 শতকে প্রথম কলেরা মহামারীর খবর পাওয়া যায় কোন অববাহিকায়? 19 শতকে প্রথম কলেরা মহামারী যে দেখা দিয়েছিল সেটার কোন অববাহিকায় এই মহামারীটা হয়েছিল? সেটা হচ্ছে গাঙ্গেয় অববাহিকা, ব্রহ্মপুত্র, নীলনদ নাকি আমাজন? অ্যান্সার হবে গাঙ্গেয় অববাহিকা, ঠিক আছে? গাঙ্গেয় অববাহিকা। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 37 বলছে যে চর্বি সঞ্চয়কারী কোষগুলি আংটি বা রিংয়ের মতো দেখায় কেন? চর্বি সঞ্চয়কারী যে সমস্ত কোষগুলো থাকে সেগুলো বলছে রিংয়ের মতো বা আংটির মতো কেন থাকে, সেরকম দেখায় কেন? অপশানগুলো যদি দেখো, এখানে বলছে চর্বিটা সঞ্চিত হওয়ার কারণে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ঠেলা খেয়ে কোষের একদিকে চলে যায়, ঠিক আছে? বলছে চর্বি সঞ্চিত হওয়ার কারণে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসগুলো কি হয়, কোষের একদিকে চলে যায়, ঠিক আছে? এরকম রাউন্ড হয়ে যাচ্ছে, একদিকে চলে যায়। দ্বিতীয়ত বলছে কোষের আকার ছোট হয়ে যায়, কোষ পর্দা সংকুচিত হয়, নাকি সাইটোপ্লাজম কমে যায়? কি হবে এটা? তো এটা হয়ে যাবে অপশান এটাই ঠিক হবে, যে চর্বি কোষগুলো সঞ্চিত হওয়ার কারণে কিন্তু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সেগুলো ঠেলা খেয়ে কোষের একদিকে চলে যায়, সেটা কিন্তু রিংয়ের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো, পরের প্রশ্ন কি বলছে যে বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডগুলিকে কি বলে? বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী যে প্লাস্টিডগুলো রয়েছে সেগুলোকে কি বলে? তোমরা জানো প্লাস্টিড 3 প্রকারের, যে ক্লোরোক্রোমো আর হচ্ছে লিউকোপ্লাস্টিড। তোমরা যেটা বইয়ে পড়েছো সেই হিসেবে বলছি, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর হচ্ছে লিউকোপ্লাস্টিড। এর মধ্যে বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কোনটা? যেটার মধ্যে কোনো রকম পিগমেন্ট, অর্থাৎ তোমার কোনো রকম কি বলে ওটাকে, কোনো রকম, ধরো আমরা ক্লোরোফিল যে বলছি, ক্লোরোফিল বা জ্যান্থোফিল যেরকম থাকে, তো সেই ক্ষেত্রে লিউকোপ্লাস্টিডের ক্ষেত্রে সেগুলো কিন্তু থাকে না, ঠিক আছে? তো প্লাস্টিডগুলোকে কি বলা হয়? সেগুলো হচ্ছে লিউকোপ্লাস্টিড। দেখো এখানে আমরা বলে নিই যে ক্লোরোপ্লাস্টিড কোনটা। তো ক্লোরোপ্লাস্টিড হচ্ছে উদ্ভিদের যে সবুজ অংশ, মানে ওটা হচ্ছে সবুজ রঙের হয় ক্লোরোপ্লাস্টিডে, আর সেখানে কি থাকে, সেখানে কিন্তু ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টিডে কি থাকে? ক্লোরোফিল থাকে, এবং এটা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সাহায্য করে। নেক্সট দেখো, ক্রোমোপ্লাস্টিড যেটা আছে এটা হচ্ছে রঙিন প্লাস্টিড, ঠিক আছে? তো এই যে ক্রোমোপ্লাস্টিড হচ্ছে রঙিন প্লাস্টিড, এবং এটা কোথায় থাকে? এটা হচ্ছে উদ্ভিদের যে ধরো ফুলের যে পাপড়ি হয়, ঠিক আছে, ফুলের যে অংশ সেখানে থাকে, বিভিন্ন রঙের হয়, এবং এটা কি করে? এটা বিভিন্ন পতঙ্গকে আকৃষ্ট করে এবং পরাগ যোগে সাহায্য করে,
ঠিক আছে। আর লিউকোপ্লাস্টিড যেটা, সেটা হচ্ছে বর্ণহীন, এটার মধ্যে কোনো পিগমেন্ট থাকে না, এটা হচ্ছে বর্ণহীন। এবং আর এটার মধ্যে এই যে ক্রোমোপ্লাস্টিডে কিন্তু জ্যান্থোফিল থাকে, ঠিক আছে, জ্যান্থোফিল থাকে। এটাতে যেমন ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল, আর এটাতে কি বললাম, ক্রোমোপ্লাস্টিডে থাকে জ্যান্থোফিল, জ্যান্থোফিল। কিন্তু লিউকোপ্লাস্টিডে কিন্তু কোনো রকম পিগমেন্টগুলো থাকে না, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার তাহলে আমাদের লিউকোপ্লাস্টিড, যেটা খাদ্য সঞ্চয় করে। নেক্সট, পরের প্রশ্ন দেখো কি বলছে, নিম্নলিখিত কোন উদ্ভিদ কলাটি মৃত? স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা নাকি কোলেনকাইমা? এই চারটের মধ্যে বলছে যে কোন কলাটি মৃত। এটা অ্যান্সার হবে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। অলরেডি তোমরা এনএমএস এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো পড়েছিলে, যেমন এই প্রশ্নটা। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের গতবারও আমি বলেছিলাম যে ডিএনএতে বলছে যে কোন অঙ্গাণুটা পাওয়া যায়, কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়। দেখো ডিএনএ বেসিক্যালি তো আমরা নিউক্লিয়াসে ডিএনএ পাই, কিন্তু নিউক্লিয়াস ছাড়াও কোথায় কোথায় আমরা ডিএনএ পেতে পারি? অপশান কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু বা গলগি বডি বা গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, আর হচ্ছে রাইবোজোম। তো এটাই হবে মাইটোকন্ড্রিয়া। মনে রাখবে নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে। তাছাড়াও আরও একটার মধ্যে থাকে, সেটা হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে, প্লাস্টিড। এবং এই প্লাস্টিডের আমরা জানি যে তিনটে ভাগ আছে, ক্লোরোক্রোমো আর হচ্ছে লিউকোপ্লাস্টিড। তার মধ্যে এই প্লাস্টিডের মধ্যে যেটা ক্লোরোপ্লাস্টিড রয়েছে, ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টিডে কিন্তু আমরা ডিএনএ পাই। অর্থাৎ যদি নিউক্লিয়াস ছাড়া আর কোথায় কোথায় পাওয়া যায়, আমাদের অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় ডিএনএ, আর ডিএনএ পাওয়া যায় হচ্ছে ক্লোরোপ্লাস্টিডে, ঠিক আছে, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিডে। চলো, কোয়েশ্চেন নাম্বার 41, নিম্নলিখিত কোন অ্যান্টিবায়োটিকটি ছত্রাক থেকে পাওয়া যায়? একটা অ্যান্টিবায়োটিক যেটা কি থেকে পাওয়া যায়? ছত্রাক থেকে পাওয়া যায়, ঠিক আছে। কি কি আছে দেখো, ব্যাসিস্ট্রাসিন, পলিমিক্সিন, স্ট্রেপ্টোমাইসিন নাকি পেনিসিলিন? তাহলে অ্যান্টিবায়োটিক যেটা ছত্রাক থেকে পাওয়া যায় সেটা হচ্ছে পেনিসিলিন। তো পেনিসিলিন আমরা জানি, পেনিসিলিয়াম যে ছত্রাক রয়েছে সে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পাওয়া যায়, যার বিজ্ঞানসম্মত নাম হলো পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে, পেনিসিলিয়াম নোটেটাম। নেক্সট দেখো, নিচের কোন বৈশিষ্ট্যটি মেরুদণ্ডীদের মধ্যে মাছের একান্তভাবে নিজের বৈশিষ্ট্য? এর মধ্যে কোনটা? এটি জলে বসবাস করে, এটি অন্তঃফুলকা দিয়ে শ্বাস নেয়, ত্বক আঁশে ঢাকা, আর এটি জলে ডিম পাড়ে। দেখো জলে বসবাস করে বিভিন্ন আরও জলজ প্রাণী রয়েছে, শুধুমাত্র মাছ যে রয়েছে সেটা না। বলছে যে কোন বৈশিষ্ট্য মেরুদণ্ডীদের মধ্যে মাছের একান্তভাবে নিজের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মাছের একান্তভাবে নিজের বৈশিষ্ট্য, এটি অন্তঃফুলকা দিয়ে শ্বাস নেয়, ঠিক আছে, এটি অন্তঃফুলকা দিয়ে শ্বাস নেয়। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে বিশেষ একটি সংস্থার তৈরি সর্ষের তেল খাবার পরে, কি খাওয়ার পরে? সর্ষের তেল খাওয়ার পরে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাদের বমি ও পেট খারাপ হয়, পা ফোলা এবং শ্বাসকষ্ট হয়। তাহলে পা ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে। এর সবচেয়ে যথাযথ কারণ কি হতে পারে? তো এই যে সর্ষের তেল, বলছে যে সর্ষের তেল খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে, তার মানে কি সর্ষের তেলের মধ্যে এমন কিছু মিশে রয়েছে যার জন্য কিন্তু তাদের এই প্রবলেমগুলো হচ্ছে। অপশান দেখো, পচা সর্ষে থেকে তৈরি তেল খাওয়া। অপশান 2 কি বলছে, শিয়াল কাটা বীজের তেলের ভেজাল মেশানো সর্ষের তেল খাওয়া, কীটনাশক মিশে থাকা সর্ষের তেল খাওয়া, নাকি পচা খাবার খাওয়া? তোমাদের আমি এখানে একটা ছবি অলরেডি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে শিয়াল কাটা, ঠিক আছে। তো এই যে শিয়াল কাটা বীজের যে মানে এক ধরনের শিয়াল কাটার বীজ পাওয়া যায়, সেই শিয়াল কাটার বীজের
তেলও পাওয়া যায়, ঠিক আছে। ওই তেলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়, এবং সেই তেলটা কিন্তু সর্ষের তেলের সাথে মিশিয়ে দেওয়া হয়, এবং মেশালেই কিন্তু আমাদের এই সিনড্রোমগুলো, অর্থাৎ এই যে অসুস্থ হয়ে পড়া, বমি, পেট খারাপ, এই সমস্ত পা ফোলা, এগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 44, শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময়ে বন্য পরিবেশে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বলছে শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময়ে, ঠিক আছে, ভবিষ্যতে কোনো এক সময়ে বন্য পরিবেশে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এমন কোনো এক জীব প্রজাতির নাম তুমি কোন শ্রেণীতে লিখবে? কোন শ্রেণীতে লিখবে? বন্য পরিবেশে বিলুপ্ত, বিপন্ন, অতি সংকটাপন্নভাবে বিপন্ন, নাকি বিপদগ্রস্ত? বিপদগ্রস্ত। তবে কি বলছে যে হয়তো বর্তমানে ঠিক আছে, খুব তাড়াতাড়ি যদিও বা এটা বিলুপ্ত না হয়, কিন্তু ভবিষ্যতে একটা সময় কিন্তু সেটা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম যদি হয়ে থাকে সেটাকে আমরা কোন শ্রেণীতে লিখব? দেখো, বন্য পরিবেশে বিলুপ্ত এটা হবে না, পুরোপুরি বিলুপ্ত তো এখনো হয়নি, বিলুপ্ত হবে, তো সেটাকে আমরা বিপন্ন বলবো, ঠিক আছে। সেটা হচ্ছে একটা বিপন্ন প্রজাতির মধ্যে পড়বে, বিপন্ন প্রজাতি মানে ভবিষ্যতে সেটা একসময় হারিয়ে যাবে। নেক্সট দেখো, নিচের কোনটি মানুষের শ্বসনতন্ত্রের পরিবাহী অংশে নয়? নিচের কোনটি মানুষের শ্বসনতন্ত্রের পরিবাহী অংশের নয়? দেখো, শ্বসনতন্ত্র আমরা যে প্রশ্বাস নিচ্ছি, প্রশ্বাস গ্রহণ করছি বা নিঃশ্বাসটা ত্যাগ করছি, এবার প্রশ্বাস যে আমাদের নাসারণ্য দিয়ে যাচ্ছে, দিয়ে আমাদের গলবিল দিয়ে গিয়ে আমাদের কিন্তু ফুসফুসে গিয়ে সেটা ফুসফুসে যাচ্ছে, তাই তো। তো বিভিন্ন যে নালী দিয়ে যাচ্ছে, বিভিন্ন নালীপথ দিয়ে যে যাচ্ছে, সেটা হচ্ছে পরিবাহী অংশ। তাহলে পরিবাহী অংশ যেই পথ দিয়ে বাতাসটা যাচ্ছে, ঠিক আছে। শ্বাসনালী, এখানে বলছে কোনটি পরিবাহী অংশ নয়, তো শ্বাসনালী অবশ্যই আমাদের পরিবাহী অংশ, শ্বাসনালী দিয়ে তো প্রধানত। তারপর গলবিল দিয়ে, হ্যাঁ গলবিল দিয়েও হয়, মানে গলবিল দিয়ে যাচ্ছে শ্বাসবায়ুটা। আচ্ছা, অ্যালভিওলাই বা বায়ুথলি বলছি, আর হচ্ছে ব্রঙ্কাই বা ক্রোম শাখা। তো ব্রঙ্কাই বা ক্রোম শাখা এগুলো নিচের দিকে যখন থাকে, মানে শেষের দিকে যখন যায়, তখন ব্রঙ্কাই বা ক্রোম শাখাগুলো থাকে, এবং এর মধ্যে দিয়েও কিন্তু প্রবাহিত হয় শ্বাসবায়ুটা। এবার দেখো, এই যে অ্যালভিওলাই বা বায়ুথলি, এটা কিন্তু মানে পরিবাহী অংশের অংশ নয়, এটা হচ্ছে তার পরবর্তী অংশ, ঠিক আছে। শ্বাসবায়ুর পরিবাহীর অংশ নয় এটা, অ্যালভিওলাইটা হচ্ছে তার পরবর্তী অংশ, এবং সেটা কি করে, সেটা হচ্ছে তোমার যে রক্তের সাথে, অর্থাৎ আমাদের যে শ্বাসবায়ু আমরা গ্রহণ করি সেটা রক্তের সাথে মিশিয়ে দেয়, ঠিক আছে, রক্তে সেটাকে ফ্লো করে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে উদ্ভিদের মূলের বর্ধনশীল অঞ্চলে অবস্থিত যে কলা মূলের বৃদ্ধি ঘটায়। একটা জিনিস মনে রাখবে, উদ্ভিদের ক্ষেত্রে মূলের হোক, তারপরে ধরো যে কি বলে, উদ্ভিদের যে শাখা প্রশাখাগুলো রয়েছে বা কাণ্ড আছে, সে কাণ্ডের যে অগ্রভাগ রয়েছে, যেখানে ধরো তার বর্ধনশীল অঞ্চল মানে কি, যেখানে গাছটা ধরো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি পেলে কি কাণ্ডের অগ্রভাগটা বৃদ্ধি পায় বা মূলের অগ্রভাগটা বৃদ্ধি পায়, সেই সমস্ত অঞ্চলে কি থাকে, ভাজক কলা। তাহলে সেই সমস্ত অঞ্চলে কি থাকে, ভাজক কলা থাকে। নেক্সট দেখো, যে তাপমাত্রার পরিসরে বেশিরভাগ অণুজীব বেঁচে থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি পায়, সেটা কি? বেশিরভাগ অণুজীব বেঁচে থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি পায়, সেই টেম্পারেচারটা কত? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, নাকি 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 25 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো, যে রোগটি শুধুমাত্র একটি বাহক বা ভেক্টর দ্বারা ছড়ায়, এই বাহক বা যেটাকে আমরা ভেক্টর বলি, ঠিক আছে, কোনো একটা বাহকের মাধ্যমে ছড়াচ্ছে, তো সেটা কি? সেই রোগটার নাম কি হতে পারে? জলবসন্ত বা চিকেন পক্স, ম্যালেরিয়া, যক্ষা বা টিবি, নাকি ধনুষ্টঙ্কার বা টিটানাস? তো এটা অ্যান্সার কি হবে? ম্যালেরিয়া। তোমরা জানো সবাই যে ম্যালেরিয়া কি না, এটা একটা মশাবাহিত রোগ, তাই তো, মশা কিন্তু এই রোগটা বহন করে।
তাহলে মশাকে আমরা ভেক্টর বলতে পারি। তাহলে একটি বাহক বা ভেক্টর দ্বারা ছড়ায় এমন রোগ হচ্ছে ম্যালেরিয়া। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 49, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে বৈশিষ্ট্যের উত্তরাধিকারের সাথে সম্পর্কিত জোড়াটি নির্বাচন করো। দেখো তোমাদের আমি বারবার করে বলছি, যারা ভিএসও এক্সাম দেবে আর এনএমএমএস যারা দেবে, তোমাদের একটা জিনিস কমন হচ্ছে, সবাইকে কিন্তু ক্লাস 8-এর সিলেবাসের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? যারা এনএমএমএস দেবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবে তোমাদের এনএমএসের জন্য আমি আলাদা ক্লাস করাবো। আর ভিএসও যারা দিচ্ছ তাদের কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে, কারণ তোমরা জানো যে টপ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ 100 যে স্টুডেন্ট তাদেরকে বাছাই করা হবে। একদম লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3 এই তিনটের মাধ্যমে কি হবে, টপ 100 স্টুডেন্টকে বাছাই করা হবে। তাহলে কম্পিটিশান কিন্তু এখানে অনেক হাই, তোমাদের নিজেদের মধ্যে কম্পিটিশান। তাহলে সেই হিসেবে স্টাডি করো সবাই। কী হবে, অর্থাৎ টপ 100 মানে কি বলো তো, তোমাদের একেবারে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 মিলে একেবারে টপ 100-এর মধ্যে কিন্তু আসতে হবে। মানে ওই 100 জনকেই কিন্তু স্কলারশিপটা দেওয়া হবে। তার আগে অনেকগুলো স্টেজ আছে, সেখানেও তোমাদের কিছু কিছু পুরস্কার রয়েছে, যেমন লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, ঠিক আছে? লাস্ট হচ্ছে লেয়ার 3। এটা কি হবে বলছে যে উত্তরাধিকারের সাথে সম্পর্কযুক্ত। উত্তরাধিকার সম্পর্কযুক্ত মানে কি, যেটা আমরা আমাদের বংশ পরম্পরায় যেটা আমরা বহন করি, যেটা আমরা বংশ পরম্পরায় বহন করে নিয়ে যাই, সেটা হচ্ছে উত্তরাধিকার। কোষ প্রাচীর, কোষ পর্দা এটা কিন্তু নয়। আচ্ছা, ক্রোমোজোম এবং মাইটোকন্ড্রিয়া। দেখো ক্রোমোজোম অবশ্যই বংশ পরম্পরায়, সেটা ধরো একজন থেকে আরেকজনের ডিএনএতে আসে, কিন্তু মাইটোকন্ড্রিয়া যেটা আছে সেটা তো হবে না। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট এবং কোষ পর্দা এটাও হবে না। এখানে দেখো অপশান ডি, ক্রোমোজোম এবং জিন। ক্রোমোজোম এবং জিন এগুলো কিন্তু আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, ঠিক আছে? নেক্সট দেখো, পঞ্চাশ নম্বর কোশ্চেন বলছে কোষের কোন অংশে বিভেদমূলক ভেদ্য, কোন অংশ বিভেদমূলক ভেদ্য। দেখো বিভেদমূলক ভেদ্য মানে কি, মানে হচ্ছে তোমার সিলেক্টিভলি পারমাবেল যেটাকে বলা হয়, মানে হচ্ছে যেটা ধরো যে কি বলে, দ্রবণের মধ্যে কি কি থাকে, দ্রাব্য আর দ্রাবক থাকে, তো যেটা একেবারে বাছাই করে করে তোমার দ্রাব্যগুলোকে প্রবেশ করাবে, দ্রাব্য বা দ্রাবকগুলোকে প্রবেশ করাবে, সেটাকে আমরা বলবো যে বিভেদমূলক ভেদ্য। তাহলে কোষের কোন অংশ বিভেদমূলক ভেদ্য, কোন অংশ হবে, কোষ পর্দা, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম না ভ্যাকুওল, এটা কোষ পর্দা, ঠিক আছে? কোষ পর্দা হচ্ছে বিভেদমূলক ভেদ্য, মনে রাখবে তোমরা। আচ্ছা, তো তোমাদের 2024 সালের বায়োলজি পোর্শনের কি যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু সলভ করিয়ে দিলাম, ঠিক আছে? অর্থাৎ বায়োলজি পোর্শনের যতগুলো কোশ্চেন ছিল লেয়ার ওয়ানের সেগুলো হয়ে গেল, এবং তার সাথে 2025 সালেরও কিন্তু হয়ে গেল, 2025 সালেরও কিন্তু হয়ে গেল, ঠিক আছে, লেয়ার ওয়ানেরগুলো। আর এরপরে আমি 2023 সালেরগুলো করাবো, তারপরে 2022 সালেরগুলো করাবো, হলো। তারপরে 2023 হলো, 22 হলো, তারপরে দেখবো যদি আরও থাকে সেগুলো করাবো। এরপরে লেয়ার 2-এরও কিন্তু প্রিভিয়াস ইয়ার কিছু করিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের বাকি প্রশ্নগুলো তো থাকবেই, আর অঙ্ক পোর্শনটাও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। চলো আজকের জন্য এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই আশা করি ভালো আছো, সবাই ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। আজকের জন্য এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে।